ভারতের বিহার রাজ্য। বিহার রাজ্যের এক স্বর্ণময় অতীত থাকলেও বর্তমান সময়ে তার অবস্থা খুব একটা ভালো না। বিহারের মুজাফফরপুর এই জায়গাটা কম বেশি সবাই চেনে এইখানকার লিচুর জন্য। এইখানকার এক একটা লিচু যেন বাংলার রসগোল্লার মতন, খেলেই মুখের মধ্যে একদম গলে যায়। তো এই মুজাফফরপুরেই 2020 সালে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয় মনোজ আর কাজলের ঘরে। তার নাম রাখাও হয় মিষ্টি। মা বাবার ভালোবাসা পেয়ে সুন্দরভাবে আস্তে আস্তে বেড়ে উঠছিল, কিন্তু সমস্ত কিছু চেঞ্জ হতে যাচ্ছিল 24শে আগস্ট 2024 দুপুরবেলা 3:30-র সময় যখন মনোজ লাঞ্চ করতে আসে, এসে দেখে যে বাড়ির দরজা বন্ধ। সে ফোনটা বার করে সবেই তার ওয়াইফ কাজলকে ফোন করতে যাবে। দ্যাট দ্য মোমেন্ট তার মনে পড়ে কাজল 2 দিন আগেই বলেছিল তার এক আত্মীয়ের বাড়িতে বার্থডে পার্টি আছে, তো সে 24শে আগস্ট এই মিষ্টিকে নিয়ে সেখানে যাবে। তো এই কথাটা মনে পড়ার পর সে আর ফোন না করে তার কাছে যে এক্সট্রা চাবি ছিল সেইটা দিয়ে দরজা খুলে সোজা ভিতরে গিয়ে লাঞ্চ করে, দেন একটু রেস্ট নিয়ে আবার দোকানে চলে যায়। রাত্রেবেলা যখন 10টার সময় এই মনোজ বাড়ি আসে, তখনও সে দেখে যে দরজায় সে যে তালা দিয়ে গেছিল সেটা আনলক করা হয়নি। তার ওয়াইফ এবং তার বাচ্চা তারা কেউই বাড়িতে আসেনি। সে তখন একটু চিন্তায় পড়ে যায়। সে তার ওয়াইফ কাজলকে ফোন করে, কিন্তু কাজলের ফোনটা সুইচ অফ বলছিল। এইটা দেখে মনোজ রীতিমতন অবাক হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে সেই আত্মীয়কে ফোন করে এবং ফোন করে জানতে চায় যে সেখানে কাজল এবং তার বাচ্চা গেছিল কিনা। সেই আত্মীয় বলে যে না, আজকে তো কাজল এবং তোমার বাচ্চা এইখানে আসেনি। তখন মনোজ বলে আজকে আপনাদের বাড়িতে একটা বার্থডে পার্টি ছিল না, সেখানে তো ইনভিটেশন ছিল কাজল আর আমার বাচ্চার। তখন সেই আত্মীয় বলে যে না, আমার বাড়িতে আজকে কোনো বার্থডে পার্টি ছিল না। মনোজ আর 1 মিনিটও দেরি না করে সোজা পুলিশ স্টেশনে যায়, গিয়ে পুরো ব্যাপারটা বলে একটা মিসিং কমপ্লেন লিখিয়ে দিয়ে চলে আসে। এই সময় পুলিশ যখন তদন্তে নেমেছে, তখন তারা ভাবছে যে নিশ্চয়ই কাজল আর তার বাচ্চার কিডন্যাপিং হয়েছে, কিন্তু কারা কিডন্যাপিং করলো? মনোজকে তারা জিজ্ঞাসাবাদ করে এটুকুই জানতে চায় যে আপনাদের কি কোনো শত্রু আছে? তখন মনোজ বলে যে না, আমাদের কোনো শত্রু নেই। তখন পুলিশ ভাবে যে এই মনোজের কোনো অবৈধ সম্পর্ক নেই তো, এই কারণে মনোজের উপর সন্দেহ করে তারা মনোজের কল ডিটেল সমস্ত কিছু চেক করতে থাকে, মনোজের ব্যাকগ্রাউন্ড চেক করতে থাকে। মনোজের সমস্ত কিছু চেক করার পর মনোজ একদম ক্লিয়ার বেরিয়ে আসে। কিন্তু 2 দিন কেটে যাওয়ার পরেও মনোজের ওয়াইফ এবং বাচ্চার কোনো খোঁজ নেই। 26শে আগস্ট 2024 মনোজের ঠিক বাড়ির পিছনেই একটা পানা পুকুর ছিল এবং সেই পানা পুকুরের পাশে একটা সুটকেস পড়েছিল এবং সেই সুটকেসটা থেকে প্রচণ্ড গন্ধ বেরোচ্ছিল। আশেপাশের লোকরা সেই গন্ধটা যখন পায়, সেইখানে গিয়ে তারা দেখতে পায় যে একটা লাল রঙের সুটকেস এবং তার উপর প্রচুর মাছি বসে আছে এবং সেইখান থেকেই একটা উদ্ভট গন্ধ আসছে। তারা পুলিশকে খবর দেয়। পুলিশ সেই স্থানে পৌঁছানোর পর সেই ব্যাগটা যখন খুলেই তারা চমকে যায়। সেখানে মৃত অবস্থায় একটা শিশুর পচা গলা দেহ আছে। সেইটা উদ্ধার করে তারা ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। এর মধ্যেই ওই বডিটা কার সেইটা খুঁজতেই আশেপাশে যত মিসিং কমপ্লেন যেসব থানাতে লেখানো হয়েছিল সেই প্রত্যেকজনকেই ডেকে ডেকে দেখানো হচ্ছিল। যেহেতু এই বডিটা জাস্ট মনোজের বাড়ির পিছনেই পাওয়া গেছিল, তাই মনোজকে সবার আগে ডাকা হয়। মনোজ সেই বডির ড্রেসপত্র এবং আরও অন্যান্য জিনিস দেখে ক্লিয়ারলি বলে যে এটা আমার মেয়ে মিষ্টি। পুলিশের কাছে এই কেসটা এখন একটা মিসিং কিডন্যাপিং কেস থেকে মার্ডার কেসে পরিণত হয়েছে। তাহলে মিষ্টির মা কোথায় গেল? মিষ্টির মা সে কি পালিয়ে গেছে, নাকি তাকে কিডন্যাপাররা মেরে অন্য কোথাও ফেলে দিয়েছে, নাকি মনোজ সমস্ত কিছু প্ল্যান করে এই কাজলকে এবং তার বাচ্চাকে মেরে মিষ্টির বডিটা এখানে ফেলে দিয়েছে আর কাজলের বডিটা অন্য কোথাও ফেলে দিয়েছে? তো মনোজের উপর এবং এই কাজলের উপর সন্দেহ করে পুলিশ আশেপাশে যত সিসিটিভি ফুটেজ আছে সেইগুলো দেখতে থাকে এবং সেইগুলো দেখতে গিয়ে তারা একটা সিসিটিভি ফুটেজে 24শে আগস্ট ঠিক সকালবেলা 12টা কি 12:30টার সময় এই কাজলকে দেখতে পায়, কিন্তু কাজলের সাথে মিষ্টি ছিল না। সেটাই পুলিশকে অবাক করে দেয়। তার মানে এখানে মিষ্টির কিডন্যাপিং হয়নি বা মিষ্টি কাজলের সাথে ছিল না, এবং কাজল যেহেতু নিজেই একা একা হেঁটে যাচ্ছে, তার মানে
তারও কেউ কিডন্যাপিং করেনি, সে যেখানে গেছে নিজের ইচ্ছায় গেছে। তখন পুলিশ ভাবতে থাকে তাহলে কাজলের নিশ্চয়ই কোনো অবৈধ সম্পর্ক ছিল, এবং সেই অবৈধ সম্পর্ক বা অন্য কোনো কারণে এই কাজল বাড়ি থেকে বেরিয়ে গেছে। তো সেইটা জানার জন্যই পুলিশ কাজলের কল ডিটেল রেকর্ড চেক করতে থাকে, এবং এই কল ডিটেল রেকর্ড চেক করতেই তারা দেখতে পায় যে বেশ কয়েকটা নাম্বারে কাজল ফ্রিকোয়েন্টলি কথা বলতো, এবং এই যে নাম্বারগুলো ছিল তার মধ্যে একটা নাম্বার ছিল যেটাতে সব থেকে বেশি কথা হতো, এবং সেই নাম্বারটা ছিল সঞ্জিতের। পুলিশ এবার এই সঞ্জিতের যে ফোন নাম্বার আছে সেটা ট্র্যাক করা শুরু করে, এবং যখনই ট্র্যাক করা শুরু করেছে ঠিক সেই সময়ই এক সকালে এই যে কাজল আছে তার ফোনটা জাস্ট কয়েক মিনিটের জন্য অন হয়, এবং অন হওয়ার সাথে সাথেই পুলিশ ট্র্যাক করে ফেলে এই কাজলের লোকেশন এবং সঞ্জিতের লোকেশন এক দেখাচ্ছিল। পুলিশ ফোর্স নিয়ে যায় এবং সেইখানে গিয়ে তারা যেমন ভেবেছিল সেই রকমই দেখে। সেইখানে মনোজের ওয়াইফ কাজল একদম বিন্দাস আছে, এবং কাজলের সাথে আছে তার প্রেমিক সঞ্জিত। তাদের দুজনকে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ শুরু হয়, এবং এই জিজ্ঞাসাবাদে খানিকক্ষণের মধ্যেই কাজল ভেঙে পড়ে, এবং ভেঙে পড়ে সে সমস্ত কিছু স্বীকার করে। সে বলে যে আমার মনোজকে আর একদমই ভালো লাগে না, আমি মনোজের সাথে থাকতেই চাই না। তো আমার সোশ্যাল মিডিয়াতে সঞ্জিতের সাথে পরিচয় হয়। প্রথমে তো এটা একটা নর্মাল বন্ধুত্ব ছিল, তারপর আস্তে আস্তে আমরা দেখা সাক্ষাৎ করি, আমাদের মধ্যে প্রেম হয়, আমরা ফিজিক্যাল রিলেশনও করি। তো আমি একদিন ডিসাইড করি যে আমি মনোজকে ছেড়ে দিয়ে এই সঞ্জিতের সাথে থাকবো। সঞ্জিতের সাথে প্রেম করলেও সঞ্জিত আমার মেয়ে মিষ্টিকে একদমই পছন্দ করতো না। সে বারবার একটা জিনিসই জিজ্ঞাসা করতো যে কাজল, তুমি যদি আমার সাথে সংসার করো তাহলে কি তুমি মিষ্টিকেও এখানে নিয়ে আসবে? আমি অন্যের মেয়েকে মানুষ করতে পারবো না। তো এক্স্যাক্টলি এই কারণে যতটা না মনোজকে আমার অপছন্দ হচ্ছিল, ঠিক ততটা এই মিষ্টিকেও অপছন্দ হচ্ছিল। যখনই আমি সঞ্জিতের সাথে দেখা করতে যেতাম ঠিক তার আগে মিষ্টি আমার পা ধরে কাঁদতো। তাকে আমি বাড়িতে একা রেখে আসতাম, সে একা থাকতে পারতো না, সে বারবার মা বলে কাঁদতো। এই কারণে অনেকবার আমার মিট করাটাও ক্যান্সেল হয়ে গেছিলো। তো এইভাবে কতদিন আমি আর সামলাবো? তো একটা সময় সঞ্জিতকে বলি যে অনেক দিন প্রেম হয়েছে, এবার আমি তোমাকে বিয়ে করতে চাই। সঞ্জিত সেই সমস্ত কিছু মেনেও নেয়, তারিখটাও ঠিক হয়ে যায়। কিন্তু মিষ্টিকে তো আমি নিয়ে যেতে পারবো না, মিষ্টিকে আমাকে বাড়িতেই রেখে যেতে হবে। কিন্তু মিষ্টি সেদিনও আমার পা ধরে কান্নাকাটি করছিল। আমার মাথায় হঠাৎ করেই রাগ উঠে যায়। আমি রান্নাঘর থেকে একটা ছুরি এনে সোজা এই মিষ্টির গলায় চাপিয়ে দিই। মিষ্টির গলার থেকে যখন রক্ত পড়ছে সেটা দেখে আমি ভয় পেয়ে যাই। আমি তার গলায় একটা রুমাল চাপা দিয়ে দিই। তারপর যখন বুঝতে পারি যে মিষ্টির মৃত্যু হয়ে গেছে, তখন ফ্লোর সমস্ত জায়গা ভালো করে পরিষ্কার করি। তাকে একটা লাল সুটকেসে ভরে সোজা ছাদে নিয়ে গিয়ে ছাদ থেকে এই ট্রলিটা আমি ফেলে দিই। আমি ভেবেছিলাম যে এই ট্রলিটা জলে ডুবে যাবে এবং কেউ কোনোদিনই এই মিষ্টির আর খোঁজ পাবে না। আর পরবর্তীকালে পুলিশ যদিও আমার খোঁজ পায় তাহলে এটাই বলে দেবো যে মিষ্টিকে আমি বাড়িতেই রেখে এসেছিলাম, ওর বাবাই হয়তো কিছু একটা করে দিয়েছে আমার উপর রাগ করে। মিষ্টির মা কাজলকে এই সমস্ত জিনিস জিজ্ঞাসাবাদ করার পর তারা বলে যে কাজল, তুমি বলে দাও যে তোমার প্রেমিক সঞ্জিত তোমাকে কতটা হেল্প করেছে। এবং এই ব্যাপারে যখন সঞ্জিতকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয় তখন সঞ্জিত বলে যে হ্যাঁ, আমি কাজলকে ভালোবাসি, কাজলের সাথে সংসার করতেও চাই, কিন্তু আমি অন্যের বাচ্চা মানুষ কেন করব? তো সেই কারণেই আমি তাকে বলেছিলাম যে মিষ্টিকে আমি মানব না, আমি তোমাকে মেনে নেব। এবং সেই দিন যখন কাজল আমার কাছে এসেছিল আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে মিষ্টি কোথায়, তখন সে বলেছিল যে মিষ্টিকে আমি এক আত্মীয়ের বাড়িতে রেখে এসেছি, সেখানেই সে মানুষ হবে, দরকার হলে তার বাবা তাকে মানুষ করবে। আমি গুণাক্ষরেও বুঝতে পারিনি যে আমি যাকে ভালোবেসেছি সে তার নিজের সন্তানকে মেরে আমার কাছে এসেছে। যে তার নিজের সন্তানকে মারতে পারে তার সাথে থাকলে সে তো হতেই পারে কোনোদিন আমাকেই মেরে ফেললো। তো এই কারণে আমি এই কাজলের সাথে কোনোদিনও কোনোভাবে আর থাকতে চাই না। মায়ের ডেফিনেশন যেটা আমরা জানতাম সেটা বর্তমানে বদলে গেছে। এখনকার দিনের মডার্ন মারা তাদের শরীরের সুখের জন্য বা বলতে পারেন মনের সুখের জন্যই বা তাদের পারফেক্ট লাইফ পার্টনারকে নিজের কাছে পাওয়ার জন্য ফুটফুটে সন্তানকেও
পৃথিবী থেকে সরিয়ে দিতে একবারও ভাবে না। এই কাজল আর 5টা ঘরোয়া ওয়াইফের মতনই ছিল। মনোজ কখনো বুঝতেই পারেনি যে সে তলায় তলায় একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে এবং অবৈধ সম্পর্কে জড়িয়ে তার সন্তানকেই প্রথম বলি দেবে। এই জিনিসটা ভাবেনি বলেই হয়তো মনোজের কপালে সবটাই শেষ হলো। তো এই ছিল আজকের একটা দুঃখজনক ট্রু ক্রাইম স্টোরি। এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম স্টোরি ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।